আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে ভিডিওটি, এটি যারা ইতিহাস পছন্দ করেন তাদের জন্য। কি করে বাংলাদেশে মির্জাফর পয়দা হয়, কি করে এই দেশের মধ্যে বেঈমান মুনাফিক তৈরি হয় যারা এদেশের মা বোনকে কখনো পাকিস্তানিদের হাতে তুলে দেয়, কখনো এদেশের শিশুদেরকে তারা বন্দি করে হাত পা কেটে সেই পৃথিবীর যে দাস ব্যবসায়ীগুলো রয়েছে, সেটা ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজ, এরকম কি এই যে যাদেরকে বলা হয় যে সেই ভাস্কর পণ্ডিত, বিখ্যাত ডাকাত বর্গী, সেই বর্গী তাদেরকে সে বিক্রি করে দিত। আমাদের দেশের দেয়ার আর ম্যানি ম্যানি এজেন্ট। এখন আমাদের দেশের বহু মানুষ আছে যারা আদম পাচারের সাথে জড়িত। এদেশের অনেক শিশুদেরকে তারা পাচার করে। কেউ হলো এই শিশুদেরকে নিয়ে যৌনদাস বানায়, যৌনদাসী বানায়। কেউ আবার এই শিশুদের কিডনি, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ, রগ, বিভিন্ন জিনিস সেগুলো কুচি কুচি করে কেটে বিদেশের বিভিন্ন যারা এই মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসা বাণিজ্য করে কালোবাজারে, তাদের কাছে বিক্রি করে। আমাদের এই ঢাকা শহরে তো অনেক যাকে বলা হয় নৃশংস গ্রুপ রয়েছে যারা এই বিভিন্ন জায়গা থেকে শিশুদেরকে অপহরণ করে তাদের অনেককে তারা খাসি বানিয়ে ফেলে, মানে হিজড়া বানিয়ে ফেলে, হাত পা ভেঙে অপারেশন করে। আপনি কি দেখবেন যে অনেক লোক একেবারে 4টা হাত পা নেই, হাতের গোড়া থেকে কাটা, দু হাতের গোড়া থেকে কাটা, দু পায়ের গোড়া থেকে কাটা। জাস্ট এই ভিক্ষা করছে দেখলেই আপনার মনে হবে একে কিছু উপকার করি, কিন্তু কিভাবে এটা হলো সে আপনি জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না। ওকে ওইভাবেই তৈরি করা হয়েছে এবং এটার একটা বিরাট গ্যাং আছে এই শহরে, যারা এই ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে অপরাধ জগতের একটা বিরাট গ্রুপ তৈরি করে ফেলেছে। এই যে যারা আমাদের তৃতীয় লিঙ্গ আমরা যাদেরকে বলি, তাদেরকে কেন্দ্র করে একটা এই আমাদের মতো লোকদের একটা বিরাট গ্যাং রয়েছে। ভদ্রবেশী, হয়তো দেখবেন যে ধর্মকর্ম করে, কিন্তু তাদের কাজই হলো এরকম তৃতীয় লিঙ্গের লোক তৈরি করা, লালন করা, পালন করা, তাদের মাধ্যমে সন্ত্রাস তৈরি করে একটা অপরাধ জগৎ গড়ে তোলে। এই মানুষগুলো একেবারে সবাই আমাদের সমাজে বসবাস করা এক শ্রেণীর দুর্বৃত্ত। আর এই দুর্বৃত্তদের মধ্যে যাদের রাজনৈতিক ক্ষমতার বেশি, যাদের রাজনৈতিক কোয়ালিটি রয়েছে, রাজনীতির যাকে বলা হয় নেতৃত্বে দেওয়ার কোয়ালিটি রয়েছে, বাট ইন এ ব্যাড সেন্স। নেতৃত্বে দুটো রয়েছে, একটা হলো ইতিবাচক আর একটা হলো নেতিবাচক। যুদ্ধের ময়দানে মোহনলাল যেভাবে আছে, মির্জাফরও তো আছে, মীর মদন যেভাবে আছে, শিমফ্রে যেভাবে আছে, ওইভাবে বেঈমান মুনাফেক আর অনেক জেনারেল আপনার হাতে থাকবে। মীর মদন, মীর কাসিম, এরাও কিন্তু অনেক বড় বেঈমান ছিলেন মুক্তিযুদ্ধের, এই মানে পলাশির যুদ্ধের ইতিহাসে মীর কাসিম। তো যাই হোক, এনিওয়ে, আমাদের এই বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব বিভিন্ন সময় কখনো আমেরিকার কাছে, কখনো রাশিয়ার কাছে, কখনো চীনের কাছে, কখনো ভারতের কাছে এইভাবে বস্তা বন্দি করে এই বাংলাদেশের হাত পা লুলা করে, বাংলাদেশকে পঙ্গু করে, বাংলাদেশের একেবারে সর্বস্ব লুট করে এটিকে একটা জড় পদার্থ বানিয়ে, মূল্যহীন একটা জিনিস বানিয়ে বস্তায় ভরে এই বাংলার অনেক কুলাঙ্গার রয়েছে, যে কুলাঙ্গাররা ব্যাগ ভর্তি করে নিয়ে দিল্লিতে ঘুরে বেড়ায়। এখনো, আগেও, হাজার বছরের ইতিহাসে ঘুরে বেড়ায় কিনো কেনো কেনো। অনেকে এই যে নব্য শক্তি, এখানে দিল্লি আমাদের কাছে পুরনো শক্তি 1000 বছরের, তারপরে শক্তি হিসেবে ধরুন আসলো লন্ডন, মানে ইংল্যান্ড। সেখানেও এরকম আমাদের দালাল ফড়িয়ার অভাব হয়নি। এরপর আমরা বিক্রি করেছি জাপানের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আমাদের এই বাংলা। ভারতের কাছে বিক্রি করেছি, পাকিস্তানের কাছে বিক্রি করেছি,
জাপানের কাছে বিক্রি করেছি, এমনকি একটা সময় মায়ানমারের কাছে আমাদের এই দেশ বিক্রি করার জন্য দালালরা এভাবে ঘুরেছে, বেঈমানরা, মুনাফিকরা ঘুরেছে। এই কাহিনীগুলো ধারাবাহিকভাবে বলবো এবং এতে করে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশ নিয়ে আসলে এখন কি হচ্ছে। আপনি যদি আজ থেকে ১,০০০ বছর আগে ধরেন, অর্থাৎ ২০২৬ সন আর ১,০২৬ সন কেমন ছিল আমাদের এই দেশটা? আজকের যে গুজরাট, এই যে নরেন্দ্র মোদীর বাড়ি, এখানে একটা বিশাল সাম্রাজ্য গঠিত হয়েছিল দক্ষিণ ভারতে, চৌল সাম্রাজ্য। চৌল সম্রাট রাজেন্দ্র, তিনি সেই দক্ষিণ ভারত থেকে ছুটে এসেছিলেন আমাদের এই এলাকা দখল করার জন্য। এই প্রথম দক্ষিণ ভারতের কোনো সম্রাট আমাদের এই জায়গায় এলেন, অর্থাৎ এই বাংলা, বিহার, উড়িষ্যাতে এলেন। কেন এসেছিলেন জানেন? এই যে এটাকে বলা হয় আমাদের উপমহাদেশের একমাত্র পানি যুদ্ধ, পানি নিয়ে যুদ্ধ। অর্থাৎ এই যে গঙ্গার যে প্রবাহ, এই প্রবাহটাকে তিনি ফিরিয়ে দিতে চাচ্ছিলেন অন্যদিকে। তো এটাকে যদি গঙ্গার এই প্রবাহটাকে তাকে ফিরিয়ে দিতে হয়, তাহলে এই জায়গাতে রাজনৈতিক শক্তি অর্জন করা দরকার। এজন্য সেই ১,০২৪ এবং ১,০২৫ সনে তিনি এই মাঝামাঝি সময়ের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যার এই অঞ্চল অধিকার করেছিলেন চোল সম্রাট রাজেন্দ্র। তো তার আগের ইতিহাস কি? তার আগের ইতিহাস শশাঙ্ক, তার আগের ইতিহাস পাল বংশ, এবং পাল বংশের পতনের পর সেন বংশ। এরপরে বিভিন্ন সময় আমাদের দেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পর আমাদের এখানে যে রাজত্বগুলো চলেছে, সুলতানি আমল চলেছে, আমরা পুরো সময়টাই দিল্লির অধীনস্থ ছিলাম। আর তার আগে এখানে সামন্ত রাজারা কাজ করতেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে আজ আমরা যে বাঙালি জাতীয়তা বলি বা বাঙালি জাতীয়তাবাদ বলি বা বাংলাদেশের জাতীয়তাবাদ বলি, এটা কিন্তু গঠিত হয়নি। মানে এটা কোনো জাতিসত্তা আমাদের হাজার বছরের ইতিহাসে গঠিত হয়নি। এখানে একটা গাঙ্গেয় বদ্বীপ, সেই বদ্বীপে যারা এসেছেন তারা সবাই বিভিন্ন এলাকা থেকে উদ্বাস্ত, টিকতে পারেননি। এখানে এসছেন, বন জঙ্গলে বসবাস করেছেন এবং তাদের রক্তের মধ্যে হীনমন্যতা, অসভ্যতা, চুরি, ডাকাতি, রাহাজানি এই জিনিসগুলো ছিল। যেভাবে আসছে এখানে, মানে আমাদের এই যে জনগোষ্ঠী, সেখানে আপনাকে দ্রাবিড় সংস্কৃতিতে যেতে হবে। এটাকে আপনাকে বুঝতে হলে দ্রাবিড় সংস্কৃতিতে যেতে হবে। তো সেখান থেকে আসলো, ফলে আমরা কোনো জাতি গঠন করতে পারিনি, এমনকি কোনো গোত্র গঠন করতে পারিনি। ভারতের, পাকিস্তানের বিভিন্ন এলাকাতে বড় বড় বিখ্যাত গোত্র আছে, কিন্তু আমরা কোনো জাতীয় গঠন করতে পারিনি, কোনো গোত্র গঠন করতে পারিনি, ফলে কোনো জাতীয়তাবাদও তৈরি হয়নি। এমনকি ভাষা, আমরা কোনো ভাষাও গঠন করতে পারিনি। আমাদের যে ভাষা, এই বাংলা ভাষা, এটা ধীরে 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 গড়ে উঠেছে। এটা আরাকান রাজসভাতে কবি আলাওলের জমানাতে সপ্তদশ শতাব্দীতে। এর আগ পর্যন্ত কোনো বাংলাই ছিল না। এই সংস্কৃতিতে কিছু শব্দ বিভিন্নভাবে, এই যে আমরা বাংলা যে কথা বলি, বাংলাকে নিয়ে আমাদের যে জাতীয়তাবাদ, এটা ১৯৫২ সনে তৈরি হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। এর আগে বাংলা কেন্দ্রিক যা কিছু আছে কোনো জাতীয়তাবাদ তৈরি হয়নি। তো বুঝতে পারছেন আমাদের ভিত্তিটা, মৌল ভিত্তিটা কত দুর্বল। এই যে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হয়, বাংলা জাতীয়তাবাদ বলা হয়, ইট ওয়াজ নেভার হ্যাপেন্ড বিফোর 1971। মানে ৭১ সনের আগে এই জাতীয়তাবাদই ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়ে গেল, তখন যারা আমাদের জ্ঞানীগুণী, তখন তারা বললেন যে আমাদের একটা জাতীয়তাবাদ দরকার। ভূখণ্ড তো পেলাম, সেই জাতীয়তাবাদটা কি হবে? বাংলা হবে, বাঙালি জাতীয়তাবাদ হবে। আবার যখন জিয়াউর রহমান সাহেব এলেন, তিনি বললেন যে না, বাংলা জাতীয়তাবাদ তো হলে সেটা সেই বাংলা, বিহার, উড়িষ্যা হয়ে যায়, আসামের বাংলা হয়ে যায়, ত্রিপুরার বাংলা হয়ে যায়,
তারপরে পশ্চিমবঙ্গের বাংলা হয়, যেটা নিয়ে একটা ঝামেলা হবে। ফলে বাংলাদেশে জাতীয়তাবাদ দুটোরই কিন্তু যুক্তি আছে। কিন্তু এটা কিন্তু খুব তড়িঘড়ি করে করা হয়েছিল বিফোর 1971। আমাদের এই জাতীয়তাবোধই জাগ্রত হয়নি। আমাদের শুধু রাজনৈতিক অধিকার চেয়েছি, আমরা স্বায়ত্তশাসন চেয়েছি। কিন্তু একটা ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্রের ভিত্তিতে একটা জাতীয়তাবাদ, এটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে অ্যাংলো স্যাক্সন, যেটা ইংল্যান্ডে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, সেটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে রেড ইন্ডিয়ান জাতীয়তাবাদ। আপনাকে বুঝতে হবে প্যান আরব জাতীয়তাবাদ। আপনাকে বুঝতে হবে চৈনিক জাতীয়তাবাদ। আপনাকে বুঝতে হবে পার্সিয়ান জাতীয়তাবাদ, অ্যাংলো ইউরোপিয়ান জাতীয়তাবাদ বুঝতে হবে। আদারওয়াইজ আপনি বাংলা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ গড়তে পারবেন না। মহাত্মা গান্ধী যখন এলেন, তখন তিনি প্রথম যেটা করতে পেরেছিলেন সেটা হলো ভারতীয় জাতীয়বাদ, দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম। অথচ ভারতবর্ষের ইতিহাসে ভারত যে শব্দটি, এই শব্দটিকে ধারণ করে ইন্ডিয়ান ন্যাশনালিজম বা ভারতীয় জাতীয়তাবাদ, এটা ভারতের 5,000 বছরের ইতিহাসে তৈরি করতে পারেনি। যেটা মহাত্মা গান্ধীকে কেন ফাদার অব দ্য নেশন বলা হয়, তিনি প্রথম এই 5,000 বছরের ইতিহাসে ভারতকে একটা ন্যাশনালিজমে দাঁড় করিয়েছেন। তার প্রেক্ষিতে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, স্বাধীনতা লাভ হয়েছে, স্বাধীনতার আন্দোলন হয়েছে, হোয়াট এভার মেবি, হি ইজ দ্য ফাদার অব নেশন। কিন্তু রামকে কিংবা ভারতকে ভারতের ফাদার অব দ্য নেশন বলা হয় না, কিংবা পঞ্চপাণ্ডবকে ভারতের জাতির পিতা বলা হয় না। ভারতের অন্য কেউ এই ন্যাশনালিজমটা জাগ্রত করতে পারেনি। তো সেই ন্যাশনালিজম যে জাগ্রত করে, সেই আসলে জাতির পিতা হয়। সম্রাট আকবরকে ভারতের জাতির পিতা বলা হয় না। হি দ্য ফাইনেস্ট এভার, যাকে বলা হয় আমরা ওয়ার্ল্ড এভার হ্যাজ সিন। এরকম পৃথিবীতে মানে খুব অল্প কয়েকজন সম্রাট যাদের মধ্যে আছেন, তিনি সম্রাট আকবর। বা শিবাজির কথা নিয়ে ভারত এখন খুব বলছে, কিন্তু শিবাজিকে কি আপনি বলেন তো, নরেন্দ্র মোদীকে বলেন তো শিবাজিকে জাতির পিতা বানান, সমস্ত ভারত বিভক্ত হয়ে পড়বে। এর কারণ হলো সে ভারতীয় জাতীয়তাবাদকে করেন, সে হিন্দুয়ানা করেছে, একটা ধর্মকে সে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে। তদ্রূপ বাঙালিকে যদি আপনি খুঁজতে যান, তাহলে এই বাঙালি জাতীয়তাবাদ কে তৈরি করেছিল? এটা এই দুজন লোককে, আপনি বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান, এই দুজনকে তারা এই জাতীয়তাবাদটাকে তারা সামনে নিয়ে এসেছিল। অথচ আপনি আবুল হাশিম, তাদের চেয়ে অনেক জ্ঞানী আবুল হাশিম ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন, বাংলাদেশে আরও শেরে বাংলা একটা ফজলুল হক ছিলেন, কিন্তু তারা কেউ বাঙালি জাতীয়তাবাদটাকে বা বাংলাদেশের জাতীয়তাবাদটাকে ধারণ করতে পারেনি। ফলে জাতি গঠন হয়নি। আবার এই যে 1757 সালে পলাশীর যে প্রান্তর, যা কিছু হলো, তখনও বাঙালি জাতি ছিল না, বাঙালি জাতীয়তাবাদ ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যা এটা রাষ্ট্রসত্তা ছিল। তো যেটা বলছিলাম, সেই যে আগের আমল থেকে যেটা হলো যে আপনি আর আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারিনি, আমরা একটা জাতি গঠন করতে পারিনি, আমরা একটা ভাষা গঠন করতে পারিনি। আমাদের এই ভাষার ভিত্তিতে 52 সন থেকে খুব অল্প সময় গঠিত হয়ে আসছে। ফলে কি হলো, আমাদের যে মির্জাফরদের ইতিহাস, এই দেশ বিক্রি করার ইতিহাস, সত্যি করতে বাঙালিদের মধ্যে যারা বাঙালি, এটা আপনাকে ধরতে হবে 1971 থেকে, মুক্তিযুদ্ধ থেকে। এই মুক্তিযুদ্ধের আগের যত মির্জাফর, যত রাজা বাদশাহ, সব বিদেশি, যত নাগরিক সব বিদেশি। এই ভূখণ্ডে সান অব দ্য সয়েল আপনি কোথাও খুঁজে পাবেন না, এখানে খুঁজে পাবেন না। এই সান অব দ্য সয়েল আসছে গুজরাট থেকে, সান অব দ্য সয়েল আসছে আফগানিস্তান থেকে, আসছে মুর্শিদাবাদ থেকে, আসছে আপনার সেই ইসলামাবাদ থেকে, আসছে তুরস্ক থেকে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই এই শঙ্কর জাতির বীর্য আসেনি, এমন কোনো জায়গা নেই। এমন কোনো মানে যাকে বলে জরায়ু নেই পৃথিবীর, যে জরায়ু থেকে বাঙালির উদ্ভব হয়নি। পৃথিবীর সব নারীরা এখানে এসেছে, পৃথিবীর সব পুরুষ এখানে বীর্য দিয়েছে। তো এরকম একটা জাতিগোষ্ঠী। এই জাতিগোষ্ঠী যখন একটা ফরমেশনের রাষ্ট্রে আসলো, প্রথম রাষ্ট্র বঙ্গবন্ধুর নেতৃত্বে হলো, এই জন্য হি ইজ দ্য ফাদার অব দ্য নেশন।
তিনি একটা জাতীয়তাবাদের স্রষ্টা, তিনি একটা জাতির স্রষ্টা, তিনি একটা রাষ্ট্রের স্রষ্টা। ৩ টে জিনিস কিন্তু একজনের ভাগ্যে ঘটে না। মানে আপনি একটা রাষ্ট্র তিনি উদ্যোগ নিলেন। তারই নেতৃত্বে একটা রাষ্ট্র হলো, তার নেতৃত্বে একটা জাতীয়তাবাদ হলো। তিনি একটা ভাষার ভিত্তিতে, একক একটা ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্রসত্তার জন্ম দিলেন। এসে একটা অসাধারণ ইউনিক, আপনি এটা কাউকে পাবেন না, তার সমপর্যায়ের কাউকে পাবেন না। তো এগুলো বাদ দিয়ে আমি যেটা বলছি যে সেই ৭১-এ যখন যুদ্ধ হলো, একটা গ্রুপ এই দেশটাকে পাকিস্তানের কাছে বিক্রি করতে চাইল। তা আগেও তারা বিক্রি করতে চাইল, কিন্তু ৭১-এ যখন যুদ্ধের সময়, তখন এই যুদ্ধের সময় যখন আমরা ঘুরছি ফিরছি, ওই সময়টাতে যারা এই দেশকে পাকিস্তানের কাছে বিক্রি করতে চেয়েছে, সেটা রাজাকার, আলবদর, আশামস কিংবা খন্দকার মুশতাক এন্ড গং, যারা মুক্তিযোদ্ধাদের মধ্যে লুকিয়েছিলেন, তাদের মতো পাপিষ্ট পাষণ্ড এই পৃথিবীর কোনো ইতিহাসে পাবেন না। আচ্ছা, এরপরে যে গ্রুপটি স্বাধীনতার পরে দিল্লির কাছে আমাদের স্বাধীনতা বিক্রি করতে চেয়েছিল, আওয়ামী লীগের যে অংশটি বিক্রি করতে চেয়েছিল, তারাও এই মির্জাফরের স্রষ্টা, ফাদার অব দ্য মির্জাফর বাংলাদেশে। এরপরে জিয়াউর রহমানের জমানা এলো, ওই সময়টাতে একটা অংশ দেশটাকে আবার পাকিস্তানের হাতে তুলে দেবে, আবার ভারতের কাছে তুলে দেবে। কেন ভারতীয় বাহিনী আসে না, কেন পাকিস্তান এখানে থাকতে পারবে না, এগুলো নিয়ে একটা বিভেদ হলো। ফলে জাতি গঠন আর যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই জাতি আর গঠন হলো না, ভাষাটাও আর গঠন হলো না, জাতীয়তাবাদও গঠন হলো না, এবং টিল নাও এখন পর্যন্ত সেইভাবেই চলছে। আমরা এখনও মনে করছি যে আমাদের আরবি শেখা দরকার, উর্দু শেখা দরকার, তারপর আমাদের ইংরেজি শেখা দরকার, ফ্রেঞ্চ শেখা দরকার, স্প্যানিশ শেখা দরকার, হিন্দি শেখা দরকার, কিন্তু বাংলাটা যে খুব ভালো করে শেখা দরকার, এটা আমাদের কেউ বলছে না। আমাদের রাজনীতিবিদদেরকে আপনি যদি নির্ভুলভাবে ২ লাইন বাংলা লিখতে বলেন, বলতে বলেন, বাংলা ব্যাকরণ বলতে বলেন, তাদের রক্তবমি হয়ে যাবে। তাদের পেটের মধ্যে যদি সে ১ মাসের কোষ্ঠকাঠিন্য থাকে, তাদেরকে যদি বলা হয় যে আপনি এই তৎসম এবং তদ্ভব এই শব্দগুলো ২০ থেকে ২৫টি শব্দ লিখতে হবে এবং ১০ থেকে ১২টি বাক্য তৈরি করতে হবে, ভয়ে এবং আতঙ্কে, আদারওয়াইজ আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না, আপনাকে গিলোটিনে মেরে ফেলা হবে এবং এটি লাইভ প্রচার করা হবে যে আপনি বাংলাদেশে রাজনীতি করেন, আপনি বাংলা ভাষা জানেন না। আপনি গিয়ে দেখবেন ভয়ে এবং আতঙ্কে তাদের পেটের মধ্যে ১ মাসের যে কোষ্ঠ জমা হয়ে আছে, সে ১ মাসের কোষ্ঠ মুহূর্তের মধ্যে সেটা ডায়রিয়া হয়ে যাবে। এই হলো বাংলা ভাষা। ইতিহাস বলতে বলেন, তারা সবকিছু তাদের মুখ দিয়ে বের হবে, কিন্তু ইতিহাস বের হবে না। ইতিহাস ছাড়া তো রাজনীতি হয় না। বুঝতে হলে আপনাকে ইতিহাস জানতে হবে। আর এই ইতিহাস না জানার কারণে কি হচ্ছে, মানুষ ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ঈমান হারিয়ে ফেলে। মানুষ ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ হওয়ার জন্য পাগল হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দেই। জেলখানাতে মানে অনেক ঘটনা ঘটে। আমাকে একদিন তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, তিনি বলছিলেন এই কাহিনী। তো আমি যে রুমে ছিলাম সেই রুমটিতে একসময় সালমান এফ রহমান সাহেব ছিলেন, তারপর প্রয়াত নাসিম সাহেবও ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব যে রুমটাতে ছিলেন কাশিমপুর কারাগারে, আমি ঠিক সেই রুমটাতে ছিলাম। তো সালমান এফ রহমান সাহেব সম্পর্কে গিয়াসউদ্দিন আল মামুনের যে বক্তব্য, তিনি বললেন যে তিনি জেলখানায় ঢুকে 1/11-এর সময় ভীষণ রকম অনুতপ্ত ছিলেন এবং তিনি সারাক্ষণ কান্নাকাটি করতেন, নামাজ পড়তেন আর তওবা করতেন এবং বলতেন যে তিনি যদি বের হতে পারেন আর বের হয়ে তিনি আর এই কাজ করবেন না। কিন্তু যখন তিনি বের হলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তার অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে তিনি অপকর্ম শুরু করলেন।
আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা অস্বীকার করলেন। তো এই যে দেখেন, মানুষ যখন ক্ষমতা পায় তখনই সে জগৎ শেঠ হতে চায়। খুব দ্রুত সে টাকা উপার্জন করতে চায় ক্ষমতাকে ব্যবহার করে। আর এখান থেকে তার মির্জাফরি শুরু হয়। শেখ হাসিনার যে পতন, সেই পতনের মধ্যে দেখেন একটা গ্রুপ তাকে দিল্লির দিকে নিয়ে যেত। আর একটা গ্রুপ তাকে আমেরিকার দিকে আর পাকিস্তানের দিকে নিয়ে যেত। এই সালমান এফ রহমান গ্রুপ, তারা এই আমেরিকা এবং পাকিস্তানের এই গ্রুপের মধ্যে ছিল। সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মগুলো মুহূর্তের মধ্যে শেখ হাসিনার এই মুহূর্তের যে গোপনীয় কথাবার্তা, এই যারা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট সরকারের মধ্যে ছিল, তারা ইসলামাবাদে পৌঁছে দিত, আইএসআইকে পৌঁছে দিত এবং আমেরিকাকে পৌঁছে দিত। এমনকি এই যে হেলিকপ্টারের শেষ মুহূর্তের ঘটনাও কিন্তু তারা জানত। সবচেয়ে মূল ব্যাপারটা হলো যে আপনি দেখেন শেখ রেহানার আর সালমান এফ রহমানের একটা ঘটনা। যদি র পাকিস্তানি র শেষ মুহূর্তে অর্থাৎ ৬ ঘন্টা আগে তারা যদি শেখ হাসিনাকে পিক আপ না করত, এই যে তাকে যেখান থেকে নেওয়া হবে, এই ঘটনাটা মার্কিন ডিপ স্টেটের যারা লোকজন শেখ হাসিনার মধ্যে ছিল, যারা গণভবনের নিরাপত্তা দায়িত্বে ছিল, যারা শেখ হাসিনার আশেপাশে ছিল, তাদেরকে ভারতীয় র জানতে দেয়নি। যদি জানতে পারত তাহলে ওখানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাড়িয়ে মারত এবং তার লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখা হতো। মার্কিন ডিপ স্টেটের এই মির্জাফররা শেখ হাসিনার কাছাকাছি ছিল। ইনুস, ডাক্তার ইনুস বা অন্য যারা আছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, শেখ হাসিনার আশেপাশে ছিল। এবং সেটার প্রমাণ হলো যখন শেখ হাসিনা চলে গেছে, উড়ে গেছে, এই ডিপ স্টেটের এজেন্টদের অনেক কথা, অনেক বক্তব্য এখন ফাঁস হয়ে গেছে। দে ওয়ার সারপ্রাইজ, কিভাবে গেল? দে ওয়ার সারপ্রাইজ যে তাই নাকি ওখান থেকে হেলিকপ্টারে যাওয়া হবে, মানে দে ওয়ার সারপ্রাইজ। কারা কারা সারপ্রাইজ হয়েছে, কারা কারা এই ঘটনা জানছে, আপনি একটু জানলেই বুঝতে পারবেন। ওই দেশটিকে শেষ মুহূর্তে আগস্ট মাসের 5 তারিখে আমেরিকার কাছে বিক্রি করার জন্য কারা কারা ডালা হাতে ঘুরেছিল, কারা কারা সেই কাজগুলো করেছিল, এরাই মানে পলাশির যে প্রান্তরের যে মির্জাফর, সেই মির্জাফরের বংশধর, সেই মির্জাফরের কপি। এবং আগামীতে এই যে এখন যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, এই রাষ্ট্র ক্ষমতার আগে ইনুসের যে পতন হয়েছে, এই ইনুসের পতন হয়েছে তার দলের মধ্যে থাকা মির্জাফর, তার কাছে কাছে থাকা কিচেন ক্যাবিনেটে থাকা মির্জাফর। আবার এখন বর্তমানে যে তারেক রহমান সাহেব আছেন, তাকেও জানতে হবে যে কি করে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে থেকে, কি করে জিয়াউর রহমানের ক্যাবিনেটে থেকে, এরশাদের ক্যাবিনেটে থেকে, কিচেন ক্যাবিনেটে থেকে একেবারে তাদেরকে জেলখানায় ঢুকানো, তাদেরকে মৃত্যুর আজরাইলের হাতে তুলে দেওয়া, ওই পুরো আয়োজন করে তারপরে তারা ক্ষান্ত হয়েছে। একইভাবে বর্তমান যারা আছেন তাদের মধ্য থেকে যদি তারেক রহমান সাহেব মির্জাফর চিনতে না পারেন, তাহলে অতীতের মতো তাকেও নির্মম পরিণতি ভোগ করতে হবে। আর অ্যাটলিস্ট যদি তার দেশি বিদেশি বন্ধু থাকে, শেষ মুহূর্তে 6 ঘন্টা আগে হইলেও তাকে উদ্ধার করতে পারবে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস বারবার শুধু ঘুরে আসে, ফিরে আসে এবং এইভাবে ঘটনা ঘটতে থাকে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।